দেখুন, প্রথমে আলোচনায় মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেন, বলল দেখুন আপনাদের এই যে ষষ্ঠ বেতন কমিশনের একটা বিরাট ডিএ বাকি আছে, আমরা 2% 4% ডিএ দেব না। বিগত সরকার সেইভাবেই ডিএটা দিত। 22 তারিখ 8 মাসের জন্য আমরা বাজেট করছি, সেখানে আপনারা একটা গুড নিউজ পাবেন। কিন্তু আমি পার্সেন্টেজটা বলছি না, কিন্তু আপনারা স্যাটিসফাই হবেন। স্বাভাবিকভাবে এইভাবে বলাতে 42% ডিএ বাকি, তার যদি অর্ধেকও যদি রিলিজ করে দেয়, সেটাকে আমরা অনেকটাই মনে করব। এবং সেটা কিন্তু 22 তারিখ, আজকে 1 তারিখ, আর মানে 3 সপ্তাহের মধ্যে আমাদের একটা মোটা ডিএ ঢুকতে চলেছে বলে আমরা আশা করছি। দ্বিতীয় নম্বর বলছে যে বেতন কমিশন বা মানে রিপোর্টটা আমরা ডিসেম্বরের মধ্যেই কিন্তু দিতে বলবো। নিশ্চয়ই তাহলে চেয়ারম্যান এবং মেম্বার গঠন করে দেবে রিসেন্টলি, এবং 6 মাসের থেকেও কম সময়ের মধ্যে রিপোর্ট করে দেবে, এবং জানুয়ারি 1 জানুয়ারি থেকে এফেক্ট দেবে। আমরা যেটা জীবনেও পাইনি, অর্থাৎ 1 জানুয়ারি 26 থেকে বেতন কমিশন লাগু হওয়ার কথা, সেখানে যদি 1 জানুয়ারি 2027 থেকে লাগু হয়, তাহলে কিন্তু এটাও আমাদের একটা বড় পাওনা। আমরা এই যে গ্র্যান্টি নেট কর্মচারীদের কথা বারবার প্রতিটি সংগঠনই তুলে ধরেছে, গ্র্যান্টি নেট কর্মচারী তারা শুনেছে। আমি জাস্ট 1 মিনিট আপনাকে বিরত করছি, কারণ অনেকেই স্পেসিফিকলি লিখছেন শিক্ষকেরা বঞ্চিত থেকে যাচ্ছে। ওই তো সেক্ষেত্রে গ্র্যান্টি নেট মানে হচ্ছে না, যেহেতু ক্লিয়ার করে বলে দাও, গ্র্যান্টি নেট মানে হচ্ছে যারা সরাসরি সরকারি কর্মচারী হয় আর সরকার পোষিত কর্মচারী হয়। অর্থাৎ এই যেমন স্কুলগুলো, যেমন দেখবেন জেলায় একটা করে সরকারি স্কুল থাকে, কিন্তু বাকি স্কুলগুলোকে সরকার সেগুলোতে অনুদান দেন, সরকার পোষণ করেন। ফলে এই গ্র্যান্টিং এড মানে হচ্ছে যে যারা এখনো পর্যন্ত পাননি, সরকার যাদের পোষণ করেন, অনুদান দেন, ফলে তাদেরকে, অর্থাৎ শিক্ষক সহ এই যেমন পঞ্চায়েত, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটির কর্মচারী যারা ওই রোপা রুল 2009 মোতাবেকই বেতন পেতেন। অ্যাকচুয়ালি কি ছিল, যেহেতু এই সংস্থাগুলো আলাদা আলাদা, আর্টিকেল 12 অথরিটি গুলো আলাদা আলাদা, সেই জন্য আলাদা আলাদা রোপা রুল তৈরি হলেও প্রিন্সিপালটা এক ছিল। ওই ডিএ এর ডেফিনেশন সেটা এক, যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, 1982 কে বেস ইয়ার ধরে 536 এর সঙ্গে সাপেক্ষে সেটা ক্যালকুলেশন করতে হবে। এর আগের সরকার যেটা করেছিল, আমি জাস্ট 2 মিনিট শুধু ওইটা বলে দিই, এর আগের সরকার যেটা করেছিল সেটা কি করেছিল, প্রথমে তো দেননি, তারপর আমরা 7 বার জেতার পরে যেটা ক্যালকুলেশন করেছিল একদম মিস ক্যালকুলেশন, সেটাই আমরা আইডেন্টিফাই করি। যেটা শ্যামল বাবু বলল যে প্রথম কথা বেসটাকে অল্টার করেছিল, বেসটাকে হায়ার করে কি হলো, ডিএ অ্যামাউন্টটা কমিয়ে দেওয়া, নাম্বার 1। নাম্বার 2 ক্যালকুলেশন। দেখুন ক্যালকুলেশন কিভাবে করতে হতো, বেসিক পে প্লাস গ্রেড পে, এই দুটোর উপরে ক্যালকুলেশন, সাধারণ কর্মচারীদের ক্ষেত্রে এই দুটোর উপর ক্যালকুলেশন করে ডিএ হতো। ডক্টরদের ক্ষেত্রে বেসিক পে প্লাস গ্রেড পে প্লাস এনপিএ, এই তিনটাকে যোগফল করে তার উপরে ডিএ ক্যালকুলেশন করতে হতো। সেটা কিন্তু এর আগের সরকার কি করেছে, তারা কিন্তু এই চাতুর্যতা দেখিয়েছে। তারা এই ক্যালকুলেশনে প্রথম কথা বেসটাকে অল্টার করেছে, দ্বিতীয় কথা ক্যালকুলেশনের সমস্ত বেতনের সমস্ত কম্পোনেন্ট গুলোকে অ্যাড করেনি, তৃতীয় কথা এআইসিপিআই অনুযায়ী দেননি। তারা একটা কল্পিত একটা কোথা থেকে প্রথমে বললেন গোটা বিচার পর্বে 9 বছর ধরে গোটা বিচার পর্বে কোথাও বলেননি যে মানে স্টেটের নিজস্ব কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে। অল অফ দ্য সাডেন ইন্দু মালহোত্রা কমিটিতে তারা বলে তাদের নাকি নিজস্ব একটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে। ইভেন এই যে ইন্দু মালহোত্রা কমিটির 4th মিটিং এবং 6th মিটিং এ স্পেসিফিকলি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একদম নাম লিখে বলেছিল ওদের ডাকার কথা, অর্থাৎ মলয়বাবু এবং শ্যামল বাবুদের ডাকেন নিয়ে। সেটা যখন আদালতে আমরা তুলে ধরি তখন সুযোগ দেন, তখন ইন্দু মালহোত্রা কমিটি, তখন আমরা দিল্লি যাই এবং আমি প্রথম ওই ওপেনিং সমস্ত বক্তব্য সহ আমাদের যে কি কি দাবি দেওয়া, আমরা কেমন ভাবে ডিএ পেতে পারি সেই ক্যালকুলেশন শিট সহ সেটা তুলে দিয়ে এসেছি। এখনো পর্যন্ত সেটার কিছুটা অংশ পেয়েছি, বাকিটা পাইনি বলেই আজকে, যেহেতু মিটিং দেখেছিল, আজকে অনেকেই ফোন করছেন, অনেকে জানতে চাইছেন। মিটিং এ যেহেতু কর্মচারী সংগঠনগুলো দেখেছিল, সংগঠনের নেতারা ছিলেন, মলয়বাবু ছিল, আজকে সংগঠনের পক্ষ থেকে যারা যারা ছিল সেটা লিস্টও আপনারা অলরেডি পেয়ে গেছেন নিশ্চিতভাবেই। মলয়বাবুদের সঙ্গে মলয়বাবু ছিল এবং মলয়বাবুদের পক্ষ থেকে ছিল, আপনি ছিলেন, শ্যামল দা ছিল, আর সুজস মুখার্জি ছিল। অন্যান্য সংগঠনের ইউনিটি ফোরাম, সরকারি কর্মচারী পরিষদ এবং সংগ্রামী যৌথ মঞ্চ, এই 4টে সংগঠন ছিল। তো যাই হোক,
তাদের লোকজন ছিল, অর্থাৎ সংগঠনের লোকজন ছিল, নিশ্চিতভাবে তাদেরই তো দাবি দেওয়া। এই যে দাবি দেওয়াটা, এটা তো তাদের, এই যে কর্মচারীদের। যদি সরকার কর্মচারীদের টাকা মিটিয়ে দেন, তাহলে তাদের আদালতেও দৌড়তে হয় না, উকিলের চেম্বারেও দৌড়তে হয় না। মলয়বাবু, শ্যামলবাবু আজ গত 9 বছর ধরে আমার চেম্বারে আসছেন, আমার কাছে আসছেন, আজ প্রায় 9 বছর, তো 2017 সাল থেকে। তাহলে আজকে এতদিন ধরে তারা, আর সর্বমোট 11 বছর, সর্বমোট উকিলের চেম্বারের পেছন থেকে বলছে সর্বমোট 11 বছর। তো যাই হোক, প্রথম পর্যায়ে ওনার অরিজিনাল অ্যাপ্লিকেশনের প্রথমে যাই হোক কিছু ওই প্রথম পর্যায়ে রায় পক্ষে যায়নি, তারপরে হাইকোর্ট থেকে আমার সঙ্গে আসছেন, আজ প্রায় 9 বছর মামলা। তাহলে এই যে শ্যামলদা বা মলয়দাদের এই যে হাইকোর্টে উকিলের চেম্বারে ঘুরে বেড়াতে হচ্ছে, এটা ঘুরে বেড়াতেই হতো না যদি সরকার সেটা মেনে নিতেন, এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতেন। এই শ্যামলদা বা মলয়দাদের এই যে বা অন্যান্য সমস্ত সংগঠনের বা সমস্ত কর্মচারীদের, তাদেরকে যদি সরকার দাবি দেওয়া মোতাবেক বা ন্যায্যতার সাথে, কারণ তারা কেউ কল্পিত দাবি করছে না, কেউ মিথ্যা দাবি করছে না। এর আগের সরকার যদি মিটিয়ে দিতেন, কাউকেই ডিএ পাওয়ার জন্য আদালতে ছুটতে হতো না। এর আগেও সরকার ছিল, ওই কেউ তো ডিএ পাওয়ার জন্য আপনারা কোনোদিন মামলা করেছেন? করেননি। কেন করেননি? কিন্তু এই মমতা ব্যানার্জি সরকারের আমলে করতে হয়েছিল। কেন? ওই যে বঞ্চনা। আশা করি সেই বঞ্চনার ইতিহাস আর সুদীর্ঘ হবে না। মলয়বাবু বাকিটা বলবেন কি হয়েছে। হ্যাঁ, দেখুন, যেটা বলছি, এই যে গ্র্যান্টিন এইড কর্মচারী বলতে হচ্ছে, যেটা হচ্ছে শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পৌরসভা, মিউনিসিপ্যালিটি এবং এই এমনকি লাইব্রেরিয়ান, এই ধরনের যে কর্মচারী, তারা খোদ রাজ্য সরকারি কর্মচারী না, একথা বলতে দ্বিধা নেই। তাদের কিন্তু রোপা মেনে তাদের বেতন, পেনশন, ভাতা সব হয়। এই রোপা মেনে যেহেতু আমরা ডিএ মামলায় জয় পেয়েছি, তাই তাদেরকেও দিতে হবে। কিন্তু তাদের সবকিছু করে ফিনান্সে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছি আজকে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ছিল যে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা কনকারেন্স দিচ্ছেন না, যার জন্য তারা পাচ্ছে না। এই ব্যাপারটা আপনারা খুব শীঘ্রই দেখুন। তখন শুভেন্দুবাবু জানতেও চাইল, তখন তারা তাকে কাছে যেহেতু বসেছিল, কি বললো সেটা আমরা বুঝতে পারলাম না, কিন্তু আমরা সেই তথ্যটা তুলে ধরেছি। এবং আরো একটা ব্যাপার বলেছি যে ক্যালকাটা কর্পোরেশনের আন্ডারে যারা যে সকল পেনশনাররা এজেড, আমি এইভাবে বলেছি যে 80, 85, 90, এমনকি 99, মানে 100-এর কাছাকাছি আছে, যে সকল পেনশনাররা, কেউ বলছে আমার ক্যান্সার হয়েছে, কেউ বলছে আমার পোস্টেড গ্ল্যান্ড মারাত্মকভাবে ক্ষত হয়েছে, আমরা পারছি না উঠতে, আমরা কি ডিএটা পাবো না, কিন্তু তারা খোদ রাজ্য সরকারি, তারা কি অন্যায় করেছে ক্যালকাটা কর্পোরেশনের আন্ডারে থাকে বলে? তখনও কিন্তু বললো তাহলে একটা কাজ করো, এটা ইমিডিয়েট ব্যাংকে ডাকো, ব্যাংকে ডেকে এটা বলছে না, ব্যাংক নাকি ডাটা দিচ্ছে না। আমরা যখন খোঁজ দিচ্ছি, এজি বলছে না, আমরা ডাটা পাঠিয়ে দিয়েছি, ফিনান্স ক্যালকুলেশন করে পাঠাচ্ছে না। এই যে কন্ট্রোভার্সি শুনলাম, সেখানে আমরা একটু ধন্দে পড়ে গেলাম। যদিও বলেছে যে 7 দিনের মধ্যে ব্যাংকে ডেকে যাতে এদেরকে ডিএটা তুলে ধরা যায়, সেটার ব্যাপারটা অবিলম্বে কার্যকর করতে হবে। দ্বিতীয় নম্বর যেটা আমরা বললাম, এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, দেখুন এর আগে আমরা দেখেছি বিগত যে সরকার, মাননীয় মানে ওই তৃণমূল সরকার, তারা কিন্তু নোটিফিকেশন জারি করে ডিএটা দিয়েছে, কম দিয়েছে, কিন্তু 50%কে 25%, 57%কে 25%, এইভাবে প্রায় অর্ধেকেরও বেশি ডিএটা কম দিয়েছে। সেটা তুলে ধরেছি, আমরা বারবার বলেছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিতে হবে। কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম, তারা বলেছিল নোটিফিকেশন জারি করে যে 1/1/16 থেকে 31/12/19 পর্যন্ত আমরা ডিএটা দেব, এটা বলেছিল। কেন দেব না, আমাদের 1/4/8 থেকে 31/12/15 পর্যন্ত এই হিসাবটা এখনো এইচআরএমএস এ ধরা নেই, আমরা সেইটা ইমিডিয়েট করে পরবর্তীকালে দেবো, এটা বিগত সরকার বলেছিল। হঠাৎ করে একটা টাকা রিলিজ হয়ে গেল, আমরা ধন্দে পড়ে গেলাম। বিভিন্ন কর্মচারী, মানে অবসরপ্রাপ্ত কর্মচারী বলছে যে আমাদের পেনশন 2 বার করে কেন ঢুকলো। আমরা তো অবাক হয়ে গেলাম। রিলায়েবল সোর্সে আমরা খোঁজ পেয়ে, সেটা বলিনি যে ফিনান্স থেকেই আমরা খোঁজ পেয়েছি, উইদাউট নোটিফিকেশনে একটা সরকার কিভাবে, এটা বলে দিচ্ছি যে উইদাউট নোটিফিকেশনে আপনারা কিভাবে একটা এত বড় টাকা রিলিজ করলেন, তারা তো বুঝতে পারেনি। অনেকে বলছে ওই তো বিগত সরকার বলেছিল না 50% এখন দেবে, পরে সেপ্টেম্বরে দেবে, সেটা নতুন সরকার এসে পুরোটা দিয়ে দিল। অর্থাৎ তারা জানে যে এই যে 16 থেকে 19 তার অর্ধেক পেয়েছিল আর অর্ধেক এখন পেয়ে গেছে, কারণ 1/4/8 থেকে তো দেওয়ার কথা ছিল না, কেন হঠাৎ করে ঢুকিয়ে দিল। আজকে স্বীকার করলো কিন্তু দিয়েছে।
আজকে সেখানে উইদাউট নোটিফিকেশন এতগুলো টাকা রিলিজ করে দিল একটা সরকার, সেটা কিন্তু আমাদের বোধগম্য হলো না। যাই হোক, তারা এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ওই ইন্দু মালহোত্রা কমিটির কথাই বলছে। আমরা আবারও শেষের দিকে বলে এসেছি যে আমাদের কিন্তু যদি এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আবার কোর্টে দেখা হবে। এটা আমি ব্যক্তিগত স্তরে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্সকে বলে এসেছি, কারণ তার সঙ্গে আমার একটা মানে সম্পর্ক আছে যে স্যার এই ব্যাপার, তাহলে কিন্তু মানে এই করবে আপনি কিন্তু দেখুন, কারণ আমরা পরিষ্কার বলেছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএ দেওয়া হচ্ছে না বলেই মামলা, সেই মামলা কিন্তু সর্বোচ্চ শুধু আদালত না, আমাদের ট্রাইব্যুনাল, আমাদের উচ্চ আদালত, আমাদের সর্বোচ্চ আদালত বলেছে যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। অতএব কিন্তু আমাদের এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিতে হবে। এবং পরিশেষে বলি, আমরা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এদেরকে যাতে রেগুলারাইজ করা যায় সেই কথাটা বলেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী বলল দেখুন এদেরকে যদি আমরা রেগুলারাইজ করতে হয় তাহলে নতুন নিয়ম আমরা করতেই পারবো না। এটা বললো যে আমরা ডিসেম্বরে 50,000 নিয়োগ করব, এই কথাটা বলেছে 50,000 নিয়োগ করব। দেখুন এই ব্যাপারে তো বারবার তো কিছু বলা যায় না, আমরা বলেছি, তুলে ধরেছি, বেতন বৃদ্ধির কথা বলেছি, তারা যে রেমুনারেশনটা পায় তার থেকে যদি বেশি দেওয়া যায় বলে সেটা আমরা চিন্তা ভাবনা করছি। এখন এইটুকুই, আমাদের মধ্যে আরো অন্যান্য সংগঠন ছিল, তারা কিন্তু যথারীতি এই কথাগুলোর মধ্যে এই যে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এদের কথা তুলে ধরেছে, গ্যারান্টি এডের কথা তুলে ধরেছে, এআইসিপিআই মেনে দিয়ে দেওয়া হচ্ছে না সেটাও তুলে ধরেছে। এবং সত্যি কথা বলতে আজকে আলোচনা কিন্তু ফলপ্রসূ হয়েছে। তবে একটা কথা তো ঠিক, দেখুন সরকার কোনো সময় কর্মচারীদের বন্ধু হতে পারে না, কারণ সরকার এক ধরনের কথা বলে, যখন দিন চলে যায় সেটা আর ইমপ্লিমেন্ট হয় না। বিগত সরকারের আমলেও আমরা দেখেছি। যদি সেটা না হয় তাহলে তো আমরা বলবো যে বর্তমান সরকার কিন্তু কর্মচারী দরদি, কারণ তিনি প্রথমেই বলেছে যে আমি 2%, 4% দিয়ে দেবো না, এমন একটা দিয়ে দেবো এই যে ষষ্ঠ বেতন কমিশনে, যেটা 42% জানে যে 42% দিয়ে বাকি আছে। এটা আবারও বলছি এই কারণে, কারণ কর্মচারী সমাজ যারা বর্তমানে ইন সার্ভিস আছে তাদের ক্ষেত্রে তো মারাত্মকভাবে প্রযোজ্য। তাই এই যে ইন সার্ভিস অর্থাৎ কর্মরত যারা আছে তারা কিন্তু 22 তারিখে একটা গুড নিউজ শুনতে পাবেন বলে আমরা কিন্তু আশা করছি। ভালো থাকবেন, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি।